ইরানে শক্তিশালী হামলার দিনে তেল আবিব হাইফায় ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, যুদ্ধে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আহত হতে আছেন, দাবি তেহরানের। হরমুজ প্রণালীতে 16টি মাইন পাতা নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। আবারও ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, সংকট মোকাবিলায় মজুদ তেল ছাড়ার প্রস্তাব আইইএর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তেল আবিব, হাইফা ও জেরুজালেমকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাতেও হামলা চালানো হয়েছে, এতে বাহরাইনে এক নারী নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের 400 লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। এরই মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ চলাচল বন্ধে মাইন বসানো শুরু করেছে তেহরান, যদিও বেশ কয়েকটি মাইন পাতা নৌযান ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। এদিকে ইসরায়েলের হামলায় ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আহত হলেও আছেন নিরাপদে। 11 দিন পার হলেও থামছে না ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ সময় সমগ্র অঞ্চল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। একই দিনে কাতারে 5টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সেই সঙ্গে বাহরাইনের একটি আবাসিক ভবনে ইরানের ড্রোনের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলাও অব্যাহত ছিল। ইরানের কুদস প্রদেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হিমশিম খাওয়া নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এ যুদ্ধ চালিয়ে যেতে অনেক অর্থ খরচ হচ্ছে, আর এ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরক্ষা বাজেট এবং যুদ্ধ প্রচেষ্টাকে সাহায্য করার জন্য আমাদের একটি বিশেষ বাজেট নির্ধারণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ অতিক্রম করলেই ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এই প্রণালীতে এরই মধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই মাইন না সরালে তেহরানের পরিণতি ভয়াবহ হবে। একই সঙ্গে বেশ কয়েকটি মাইন বসানো নৌকা ধ্বংসের দাবি করেছেন তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি যুদ্ধকালীন চোটে আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে তো ইসরায়েল, ইরান এবং আমেরিকার যে সংঘাত চলছে, এই সংঘাতের 12তম দিন। এই দিনের সবশেষ কি তথ্য রয়েছে? ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে 12তম দিন, তবে এই 12তম দিনের মধ্যে গত 11 দিনে যে সংঘাতটি হলো, এখন পর্যন্ত বলা হচ্ছে সবচেয়ে তীব্রতর দিন ছিল 11তম দিনটি, অর্থাৎ গতকাল রাতে যে হামলাগুলো হয়েছে, উভয় পক্ষই চেষ্টা করেছে তাদের সর্বশক্তি দিয়ে যতভাবে সম্ভব শত্রুপক্ষকে গতকাল পিটার হেগসেথ একদম বলেছেন যে সবচেয়ে বেশি হামলা তিনি করবেন, এবং সেটাই কিন্তু হয়েছে। যদিও আপনি জানেন যে ক্ষয়ক্ষতির যে চিত্র সেটি কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু বাড়ছে। আমরা একটু সবশেষ তথ্যগুলো এক নজর আগে দেখে আসতে চাই যে ইসরায়েল ইরান সংঘাতের 12তম দিনে আজকে এখন পর্যন্ত আসলে কী অবস্থা। আমরা দেখতে পাবো যে এখন পর্যন্ত ইরান ইসরায়েল সংঘাতের 12তম দিনে এসে গতকাল যেহেতু বলেছে যে অনেক বেশি প্রকট ছিল হামলা, ইরান এবং লেবাননে যৌথভাবে হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে ইরানও কিন্তু আসলে বসে নেই, তারা তেল আবিব, ইসরায়েলের মধ্যাঞ্চলে যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোকে লক্ষ্য করে মূলত হামলা চালিয়েছে ইরান। এবং শুধু ইরান না, হিজবুল্লাহর যে প্রতিরোধ যে সংগঠনটি রয়েছে তারাও কিন্তু ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিশেষ করে মধ্যাঞ্চলে হামলা চালিয়েছে। সেই চিত্র আমরা গণমাধ্যমে দেখেছি, বিশেষ করে এএফপি এবং রয়টার্সের যে ফুটেজগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে সেই ভয়াবহ চিত্রগুলো উঠে এসেছে। বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভালোভাবেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে মিসাইল পড়ে থাকতে আমরা দেখেছি। ইরানের 10,000 বেসামরিক স্থাপনা এখন পর্যন্ত হামলা হয়েছে এমনটি দাবি করা হয়েছে ইরানের পক্ষ থেকে, এবং যেখানে মারা গেছেন 1300-র বেশি। এবং অপরপক্ষে যদি যুক্তরাষ্ট্রের কথা বলি, যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত 150-র মতো সেনা আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং 7 জন সেনা নিহত হয়েছেন, সেটি আমরা এরই মধ্যে মরদেহ ফেরত নিতে আমরা দেখেছি। এবং ইরান এবং লেবাননের যে ইসরায়েলি হামলা, সেই হামলা কিন্তু আপনি জানেন যে দিন দিন আসলে প্রকট হচ্ছে। বিশেষ করে লেবাননের দক্ষিণাঞ্চলে আসলে হামলার মাত্রা কিন্তু বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। এবং একই সঙ্গে ইরান কিন্তু কি করছে, তারা যে উপসাগরীয় দেশগুলোতে যেই
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যে ঘাঁটিগুলো সেই ঘাঁটিগুলোকেও কিন্তু নিশানা করছে ইরান। আমরা দেখেছি সবশেষ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের যেসব দূতাবাস থেকে মার্কিন দূতাবাস কিংবা যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো রয়েছে সেখানে হামলা চালিয়েছে ইরান এবং সেখানে কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব এবং মার্কিন জোট। এবং এরই মধ্যে একটি মজার যে বিষয়টি সেটি হচ্ছে, আপনি জানেন যে নেতানিয়াহুর অন্তর্ধান নিয়ে বা নিখোঁজ ছিলেন সেটি নিয়ে আসলে বেশ ধরনের কল্পনা ছিল। এর মধ্যেই আজকে ভিডিও বার্তা দিয়েছেন তিনি, সেখানে তিনি বলেছেন যে আসলে ইসরায়েল এই অন্তহীন যুদ্ধ চায় না, কারণ আপনি জানেন যে এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল যে এই যুদ্ধ অন্তহীন হতে পারে এবং তারা একেবারে শেষ দেখে ছাড়বেন। যদিও 4 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে খরচের যে চাপ, আপনি জানেন যে ইরানের সস্তা যে ড্রোনগুলো রয়েছে, বিশেষ করে শাহিদ সিরিজের ড্রোনগুলোর যদি কথা বলি, তার বিপরীতে প্যাট্রিয়ট মিসাইল দিয়ে সেগুলো ভূপাতিত করা আসলে অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। সেটাই আসলে আমরা এখন শুনতে পেলাম ইসরায়েল প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে। এবং লেবাননে আসলে যেই পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে ইরানের পাশাপাশি লেবাননের যে প্রতিরোধ সংস্থা হিজবুল্লাহ, তারাও কিন্তু এতদিন রয়ে শুয়ে মারছিল, এখন একেবারে আবারও তারা গেরিলা কৌশলে ফিরে এসেছে এবং ইসরায়েলের বিভিন্ন এলাকায় তারা আসলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসি। এ যেন এক উত্তপ্ত অগ্নিগর্ভ। ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংঘাত দ্বাদশ দিনে পৌঁছাতেই বৈরুতের দক্ষিণ উপশহরের আকাশে একের পর এক বিস্ফোরণ দেখা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার শহর কাবরিক্ষা, দেইর সিরিয়ান, তাইবেহ সহ একাধিক এলাকায় আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েতেও হামলার আগে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামো ও সদর দফতর লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে তাদের যোদ্ধারা মাটিতে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে জড়িয়েছে। একই দিনে তারা গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তারা স্যামসন বেস নামক একটি স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে আগের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে সম্ভাব্য বড় ধরনের ইসরায়েলি হামলার আশঙ্কায় দক্ষিণ লেবাননের ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে তাদের যোদ্ধারা। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী নতুন সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে 5 শতাধিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘ জানিয়েছে সহিংসতা বাড়ায় 1 সপ্তাহের মধ্যে প্রায় 7 লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। লেবানন সরকার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেও ওয়াশিংটন ও তেল আবিব এতে তেমন আগ্রহ দেখায়নি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংঘাত বন্ধ করে আগের যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান ও ফ্রান্স। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার আমরা প্রতিবেদনটি দেখছিলাম। হ্যাঁ, এখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতটা আমরা দেখছিলাম। এই যে সংঘাত, মধ্যপ্রাচ্যের সংঘাত, এই সংঘাতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হরমুজ প্রণালী, যেই প্রণালী দিয়ে আসলে 20% এলএনজি এবং তেল সরবরাহ করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। এই হরমুজ প্রণালী থেকে ইরান ট্যাক্স বসাতে চাচ্ছে কিনা? আসলে ইরান মূলত এই হরমুজ প্রণালীটিকেই তারা আসলে অত্যন্ত কৌশলগত তাদের ট্রাম্প কার্ড হিসেবে আসলে তারা ব্যবহার করছে। আপনি জানেন যে শুরু থেকেই বলেছে তারা যে এই হরমুজ প্রণালীতে দিয়েই মূলত তারা আসলে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায়। এবং সবশেষে এই অংশ হিসেবে আমরা দেখেছি যে এর মধ্যে তারা কিন্তু সেখানে মাইন বসাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে এমনটা দাবি করা হয়েছে, যারা বলছে যে ইরান এখানে মাইন বসাচ্ছে এবং এর মধ্যে অসংখ্য মাইনবাহী জাহাজ কিন্তু হরমুজ প্রণালীতে ঘোরাফেরা করছে। এবং এরই মধ্যে যুক্তরাষ্ট্র কিন্তু সেই মাইন স্থাপনকারী জাহাজগুলোতে আমরা দেখেছি তারা হামলা করতে শুরু করেছে এবং এখন পর্যন্ত 16টি মাইন স্থাপনকারী জাহাজ তারা ধ্বংস করার দাবি করেছে। অর্থাৎ পেন্টাগনের পক্ষ থেকে এ ধরনের দাবি করা হয়েছে। ইরান যখনই বলেছে যে তারা এ ধরনের কার্যক্রম করবে, তখনই কিন্তু আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে ইরান যদি মাইন স্থাপন করে এবং তাদের যেই জাহাজগুলো অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে যেসব যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পতাকাবাহী যে জাহাজে যদি তারা হামলার চেষ্টা করে, তবে ইতিহাসের ভয়াবহতম তারা পরিণতি ভোগ করবে ইরানকে, এমনটা আসলে হুঁশিয়ারি দিয়েছেন। এর মধ্য দিয়েই কিন্তু আসলে এই সংঘাতপূর্ণ অঞ্চলটি চলছে এবং কিছুক্ষণ আগে 3টি তেলবাহী ট্যাঙ্কারে আসলে হরমুজ প্রণালীতে হামলা হয়েছে এবং এর মধ্যে একটিতে আগুন ধরে যায়। সবশেষে আমরা যেমনটি জানতে পেরেছি। শুধু তাই নয়,
ইরানকে রুখার জন্য অর্থাৎ ইরানকে প্রতিরোধ করার জন্য আরব সাগরে এর আগে অবসরে পাঠানো যেসব মার্কিন যুদ্ধজাহাজ রয়েছিল সেগুলোকে কিন্তু আবার নতুন করে তারা হরমুজ প্রণালীর দিকে পাঠাচ্ছে, যেন তারা মাইন স্থাপনকারী যেসব জাহাজ রয়েছে বা ভেসেল রয়েছে সেগুলোকে তারা ধ্বংস করতে পারে। আর এই মধ্য দিয়েই মূলত হরমুজ প্রণালীটি আসলে দুপক্ষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তারা আসলে এই মুহূর্তে এসে তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চায়। আপনি জানেন যে তারা এর আগে বিভিন্ন সময় গতকালকেও ডোনাল্ড ট্রাম্প একই কথা বলেছেন যে আসলে তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়াটা এখন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইউরোপের নেতারা এক ধরনের চাপের মুখে ছিলেন। সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষোভ সেটি কিন্তু উগরে আসছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন এবং এরপর আমরা কিছুটা তেলের বাজার স্থিতিশীল হতে দেখেছি। এবং ইসরায়েলের যে কথা শুনলাম, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন যে অন্তহীনভাবে এই যুদ্ধ চলতে পারে না, চান না। ইরানের পক্ষ থেকে কি বলা হচ্ছে, ইরান আসলে কি চায়, কি হলে তারা যুদ্ধ শেষ করবে? ইরান আসলে এই মুহূর্তে চাচ্ছে যুক্তরাষ্ট্র যেহেতু শুরু করেছে তারা আসলে একটি দাঁত ভাঙা জবাব দিতে চায়, যেন এই ধরনের কর্মকাণ্ড তারা দ্বিতীয়বার করতে না পারে। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আসলে তাই বলা হচ্ছে। ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সহকর্মী ওমরিন আজ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় রেকর্ড পরিমাণ মজুদ তেল ছাড়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এমন খবরের পর বুধবার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্য সংঘাতে সৃষ্ট সরবরাহ সংকট মোকাবেলায় ইতিহাসে সবচেয়ে বেশি মজুদ তেল বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এমন খবর প্রকাশের পর বুধবার আবারও ঊর্ধ্বমুখী হয় অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এদিন সকালে ব্রেন্ট ক্রুডের দাম 0.13% বেড়ে ব্যারেল প্রতি $87.91 দাঁড়িয়েছে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দাম 0.08% বেড়ে ব্যারেল প্রতি $83.52 দাঁড়ায়। অবশ্য মঙ্গলবার অপরিশোধিত তেলের দর 11% বেশি পড়ে যায়। এর আগে সোমবার প্রতি ব্যারেল ঠেকেছিল $119, যা 2022 সালের জুনের পর সর্বোচ্চ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার। সুড়ঙ্গে লুকিয়ে থাকা হামাসের 3 সদস্যকে হত্যা। সীমান্ত বন্ধ করে দেয় তীব্র জ্বালানি সংকট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুধু নিরাপত্তা সংকটই নয়, তৈরি করছে বৈশ্বিক জ্বালানি অস্থিরতাও। পারস্য উপসাগরে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বেড়েছে দাম। এই পরিস্থিতিতে বড় ক্ষতির মুখে পড়ছে উপসাগরীয় উৎপাদকরা। তবে বিশ্লেষকদের মতে এই সংকট রাশিয়ার জন্য এনে দিতে পারে অপ্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা। এরই মধ্যে জ্বালানি তেলের বিকল্প হিসেবে রাশিয়ার দ্বারস্থ হচ্ছেন অনেক দেশের নেতাকর্মীরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পারস্য উপসাগর জুড়ে তেলের অবকাঠামো এবং পরিবহন রুটে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বিশ্বের প্রায় 40% তেল উৎপাদিত হয় মধ্যপ্রাচ্যে, আর সমুদ্র পথে পরিবহন হওয়া অপরিশোধিত তেলের প্রায় 1/3 যায় হরমুজ প্রণালী দিয়ে। ইরানের হামলার ঝুঁকি এবং বিমা প্রতিষ্ঠানগুলোর সতর্কতার কারণে কমে গেছে এই রুটে চলাচল। এতে কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে ধীরে ধীরে তেল উৎপাদন কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে লাফিয়ে বেড়েছে। বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ব্যারেল প্রতি $119 পৌঁছায়। পরে কিছুটা কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় এটি প্রায় $20 বেশি। বিশ্লেষকদের মতে সরবরাহ সংকট দীর্ঘ হলে এই দাম আরও বাড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। তবে এই সংকটের মধ্যেই বড় সুবিধা পাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর বিশ্বের 3য় বৃহত্তম তেল উৎপাদক দেশটি প্রতিদিন প্রায় 1.7 লাখ ব্যারেল তেল উৎপাদন করে। গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়ার তেল রফতানি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়। ফলে উপসাগরীয় সরবরাহ কমে যাওয়ায় বাজারে বিকল্প হিসেবে রুশ তেলের চাহিদা বাড়ছে। এমনকি ভারতীয় বাজারে রাশিয়ার ইউরালস তেলের দাম অনেক ক্ষেত্রে ব্রেন্টের সমান বা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। উচ্চ মূল্যের এই প্রবণতা রাশিয়ার অর্থনীতির জন্য স্বস্তির বার্তা। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ফেব্রুয়ারিতে রাশিয়ার তেল গ্যাস রফতানি থেকে অর্জিত রাজস্ব আগের বছরের তুলনায় প্রায় 44% কমে যায়। তবে নতুন পরিস্থিতিতে মার্চ মাসেই এই আয় দ্বিগুণ হয়ে $11 বিলিয়ন বেশি হতে পারে বলে ধারণা করছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এতে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর অর্থনৈতিক সক্ষমতাও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা দেশগুলো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। সেউল ওয়াশিংটনের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করায় এই সতর্কবার্তা দিয়েছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। এমন পরিস্থিতিতে পিয়ংইয়ং এর প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে লড়াই করতে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু করেছে। 11 দিন ব্যাপী এই মহড়ায় প্রায় 18,000 সেনা সদস্য অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। গেল বছর মাঠ পর্যায়ে 51টি মহড়া পরিচালিত হলেও মিত্র এই দুই দেশ এবার 22টি মহড়া পরিচালনা করবে। সিউল ওয়াশিংটনের এমন উদ্যোগের কড়া সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং। বলেন, এই বৃহৎ পরিসরের সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এর জবাবে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে ইয়ো জং বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা হলে পরিস্থিতি হবে ভয়াবহ। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। সিউলের বিরোধিতা সত্ত্বেও প্যাট্রিয়ট মিসাইল ও গোলন্দাজ বাহিনী সরিয়ে নেওয়ার এই প্রক্রিয়ায় নিজেদের অক্ষমতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট লি বলেন, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনী কর্তৃক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের মতো কিছু অস্ত্র দেশের বাইরে পাঠানোর বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট লি জানান, মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিউল তাদের জোরালো বিরোধিতা জানিয়েছে। তবে বাস্তবতা হলো, ওয়াশিংটনের এই পদক্ষেপ পরিবর্তনের জন্য চাপ দেওয়ার মতো অবস্থানে তার সরকার নেই। প্রেসিডেন্ট লি আরও বলেন, কিছু সমরাস্ত্র সরিয়ে নেওয়া হলেও তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে বর্তমান প্রতিরোধ কৌশলে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মাঝেই আবারও শক্তির জানান দিল উত্তর কোরিয়া। নতুন ডেস্ট্রয়ার থেকে দ্বিতীয়বারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি পর্যবেক্ষণে এই পরীক্ষা চালানো হয়। এ সময় তার পাশে বসা ছিলেন কিমের মেয়ে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, পশ্চিম উপকূলের নামফো এলাকার কাছে সমুদ্রে অবস্থানরত জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। সেগুলো ইয়েলো সাগরের আকাশপথ ধরে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কিম জং উন দাবি করেন, দেশের যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থার বিভিন্ন উপাদান এখন আরও উন্নত ও বহুমাত্রিক অপারেশনে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে নতুন যুদ্ধ জাহাজে থাকা স্বয়ংক্রিয় নৌ অস্ত্রের কার্যকারিতা মূল্যায়নের নির্দেশ দেন তিনি। গত সপ্তাহেও একই ডেস্ট্রয়ার থেকে একই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছিল। আমেরিকা মহাদেশ জুড়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় উদ্বেগজনক অবনতির কথা জানিয়েছে নতুন এক প্রতিবেদন। এতে সবচেয়ে বড় পতন দেখা গেছে যুক্তরাষ্ট্রে। ইন্টার আমেরিকান প্রেস অ্যাসোসিয়েশনের সূচকে দেশটি ৪র্থ স্থান থেকে নেমে গেছে ১১-এ। সাংবাদিকদের উপর সহিংসতা, রাজনৈতিক চাপ ও গণমাধ্যমের অর্থায়ন কমানোকেই এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতায় আমেরিকা মহাদেশে দেখা দিয়েছে স্পষ্ট অবনতি, এমনই সতর্কবার্তা দিয়েছে নতুন এক সূচক। ইন্টার আমেরিকান প্রেস অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ গণমাধ্যম স্বাধীনতা সূচকে বলা হয়েছে, ২০২০ সালে সূচক চালুর পর গত বছরই ছিল মত প্রকাশের স্বাধীনতার জন্য সবচেয়ে খারাপ সময়। গবেষণায় দেখা গেছে, পুরো আমেরিকা অঞ্চলে অবাধ মত প্রকাশে নাটকীয় অবনতি ঘটেছে। সাংবাদিক হত্যা, নির্বিচার গ্রেফতার, নির্বাসন ও দায়মুক্তির ঘটনা বেড়েছে মেক্সিকো, হন্ডুরাস, ইকুয়েডর, নিকারাগুয়া, এল সালভাডোর, কিউবা ও ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশে। প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের পরিস্থিতিকে উদ্বেগজনক অবনতি হিসেবে উল্লেখ করা হয়েছে। ২৩ দেশের তালিকায় দেশটি ৪র্থ স্থান থেকে নেমে এসেছে ১১-এ। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর সমালোচনামূলক সাংবাদিকতার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য, সরকারি গণমাধ্যমের অর্থায়ন কমানো এবং ভয়েস অফ আমেরিকা বন্ধ হওয়ার মতো সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতায় প্রভাব ফেলেছে। প্রতিবেদন অনুযায়ী গত বছরে যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের ওপর অন্তত ১৭০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। বিশেষ করে ফেডারেল অভিবাসন অভিযানের মতো সংবেদনশীল বিষয়ে কাজ করার সময় সাংবাদিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
একই সূচকে নিকারাগুয়া ও ভেনেজুয়েলাকে মত প্রকাশের স্বাধীনতাহীন দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভেনেজুয়েলায় 2024 সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর 400-র বেশি বন্ধ এবং অন্তত 25 সাংবাদিককে আটক করার ঘটনাও তুলে ধরা হয়েছে। অন্যদিকে এল সালভাডোরে সাংবাদিকদের ওপর বাড়তে থাকা চাপ ও জরুরি আইনকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সূচকে প্রথম স্থানে রয়েছে ডমিনিকান রিপাবলিক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা অঞ্চলে সুড়ঙ্গে লুকিয়ে থাকা হামাসের 3 সদস্যকে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে গাজায় হামলায় আরও জোরদার করার অভিযোগ এনেছে হামাস। ইরানে হামলার আড়ালে গাজায় আরও তীব্র হচ্ছে ইসরায়েলের আগ্রাসন। সীমান্ত বন্ধ থাকায় উপত্যকাটিতে কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতী নারী, ক্যান্সার রোগীসহ গুরুতর অসুস্থরা। জাতিসংঘের মানবাধিকার সংস্থা OCHA জানায়, প্রতিদিন গাজায় প্রায় 180 জন নারী সন্তান জন্ম দিচ্ছেন। কিন্তু হাসপাতালের শয্যা সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে বড় ধরনের অস্ত্রোপচারের পরও অনেক নারীকে কয়েক ঘন্টার মধ্যেই ছাড়পত্র দেওয়া হচ্ছে, যা জটিলতা ও সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, গাজায় ইসরায়েলি অভিযানের ফলে নারীদের জন্য বেঁচে থাকা ও নিরাপদে সন্তান জন্ম দেওয়ার পরিবেশ প্রায় ধ্বংস হয়ে গেছে। সংস্থাটির মতে, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও মর্যাদার অধিকার ধীরে ধীরে ক্ষয় করে দেয়া কেবল যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া নয়, বরং নারীদের লক্ষ্য করে চালানো এক ধরনের পরিকল্পিত যুদ্ধ কৌশল। গাজার সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি বিধিনিষেধের কারণে মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনের তুলনায় অনেক কম জ্বালানি প্রবেশ করায় স্বাস্থ্যসেবা, বর্জ্য অপসারণ ও আশ্রয়কেন্দ্র পরিচালনায় বড় সংকট তৈরি হয়েছে। ত্রাণকর্মীদের মতে, জ্বালানি ও নির্মাণ সামগ্রীর ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনও প্রায় থমকে গেছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে, আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে গাজায় বেসামরিকদের উপর হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে হামলায় সাংবাদিক সহ কয়েকজন নিহত হয়েছেন। অবরোধ বজায় রেখে এবং সীমান্ত ক্রসিং বন্ধ রেখে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে ইসরায়েল। এদিকে রাফা অঞ্চলে সুড়ঙ্গে অবস্থান নেওয়া কয়েকজন হামাস সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের স্লোভানস্ক শহরে রাশিয়ার হামলা, 4 জন নিহত। দিনিপ্রো শহরেও রাতভর অভিযান। ব্রিয়াঙ্ক অঞ্চলে পাল্টা আঘাত কিয়েভের, 6 জন বেসামরিক। সম্প্রতি এপস্টেইন কাণ্ডে বিতর্কিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠতার চিত্র ফুটিয়ে তুলতে এক অভিনব কায়দা বেছে নিয়েছেন একদল বেনামী শিল্পী, যেখানে ট্রাম্পের সঙ্গে বিখ্যাত টাইটানিক সিনেমার পোজ দাঁড়িয়ে থাকতে দেখা যায় কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনকে। টাইটানিক সিনেমার সেই বিখ্যাত পোজে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিন। এমন দৃশ্য দেখা গেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনের ন্যাশনাল মল এলাকায়। একদল বেনামী শিল্পীর সম্মিলিত প্রচেষ্টায় প্রদর্শিত হচ্ছে এমন শিল্পকর্ম। আমার মনে হয় শিল্পকর্মটা বেশ আকর্ষণীয়। তারা বিলাসবহুল ভ্রমণের সঙ্গে টাইটানিকের একটি খুব ভালো তুলনা করেছে। পাশাপাশি মনে হচ্ছে তারা কোনোভাবে জেফ্রি এপস্টিন এবং ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যা কিছু চলছিল সেটাকেও এর সঙ্গে জুড়ে দিয়েছে। এবারের উপস্থাপনটা বেশ ভালো হয়েছে। সম্প্রতি এপস্টিন কাণ্ডে বিতর্কিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুখ্যাত এই যৌন নিপীড়কের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে বহু নথিতে। এরই ধারাবাহিকতায় টাইটানিক সিনেমার প্রতীকী দৃশ্যের পুনরাবৃত্তি করা হয়েছে এই শিল্পকর্মে, যেখানে জ্যাকের চরিত্রে ডোনাল্ড ট্রাম্প এবং রোজের চরিত্রে এপস্টিনকে ফুটিয়ে তোলা হয়েছে, যার নাম দেয়া হয়েছে বিশ্বের রাজা। বিলাসবহুল ভ্রমণ, হইচইপূর্ণ পার্টি এবং গোপন নগ্ন স্কেচ এসবের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল জ্যাক ও রোজের করুণ প্রেমের গল্প। ট্রাম্প ও এপস্টেইনের বন্ধুত্বও বিলাসবহুল ভ্রমণ, বেপরোয়া পার্টি আর গোপন নগ্ন স্কেচের মতো বিষয়গুলোকে ঘিরেই গড়ে উঠেছিল। ভাস্কর্যের পাশে ট্রাম্প ও এপস্টিনের সামাজিক সম্পর্কের বিভিন্ন অভিযোগের ফলক বসানো রয়েছে। এছাড়া পাশে রয়েছে দুজনের একসঙ্গে বড় ছবির ব্যানার, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।
হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। ইউক্রেনের স্লোভানিয়ান্স্ক শহরে রাশিয়ার হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন আরও 16 জন। একই দিনে ডনিপ্রো শহরে মস্কোর রাত ভোর হামলায় 10 জন আহত হয়েছেন। 4 বছর পুরানো রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তেজনার পারদ এখনও কমেনি বিন্দুমাত্র। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের একাধিক শহরে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে রুশ গ্লাইড বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, শহরের কেন্দ্রস্থলে পরপর 3টি বোমা আঘাত হানে। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই দিনে ইউক্রেনের মধ্যাঞ্চলের দিনিপ্রো শহরে রাতভর রুশ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় একটি বহুতল আবাসিক ভবন, একটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী শহর ব্রিয়ানস্কে ইউক্রেনের হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, হামলার লক্ষ্য ছিল শহরের বেসামরিক অবকাঠামো। এই হামলায় যুক্তরাজ্য নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান তারা। একটি ক্ষেপণাস্ত্র স্থানীয় সেমিকন্ডাক্টর কারখানায় আঘাত হানে বলে জানা গেছে। এই হামলায় রাশিয়ার সামরিক অস্ত্রের কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার কাছ থেকে 400 বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। তাদের দাবি, নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে প্রায় পুরো এলাকা মুক্ত করা হয়েছে এবং মাত্র 3টি ছোট বসতি দখলমুক্ত করা বাকি। একই সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে দোনেৎস্কের রুশ নিয়োজিত প্রশাসক ডেনিস জানান, দোনেৎস্কের মাত্র 15 থেকে 17% বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে আবারও পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা। মার্কিন দূত স্টিভ উইটকফ জানান, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে নির্ধারিত বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষ করতে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে কিয়েভ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জাতিক সময় হাইওয়ের কিলাওয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার শুরু হওয়া নতুন পর্বে গলিত লাভা কয়েকশো মিটার উঁচুতে ছিটকে উঠছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল 9:17 শুরু হয় অগ্নুৎপাতটি লাভা ফোয়ারার 43তম পর্ব, যেখানে লাভা সর্বোচ্চ প্রায় 400 মিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়। অন্যদিকে জাতীয় আবহাওয়া সার্ভিস বলছে, অগ্ন্যুৎপাতের ধোঁয়া ও ছায়ের স্তম্ভ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 25,000 ফুট উচ্চতায় পৌঁছতে পারে। এরই মধ্যে দীর্ঘদিন ধরে সক্রিয়তার জন্য পরিচিত কিলাওয়া আগ্নেয়গিরি আবারও তার শক্তির প্রদর্শন করেছে। এই ছিল আন্তর্জাতিক সময়।